তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। সীমান্ত এলাকায় লকডাউনে দেরি হলে সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর, ঝুঁকি বিবেচনায় মাঠ প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা। করোনায় আরো ৩৬ জনের মৃত্যু, নতুন রোগী ১,৭১০ জন, শনাক্তের হার ৯.৪১, শনাক্ত ছাড়ালো ৮ লাখ। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ সফরে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিএনপি, দেশে সর্বোচ্চ সেবা পাওয়ার দাবি তথ্যমন্ত্রী। কলাবাগান থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। যত তাড়াতাড়ি সম্ভব সীমান্ত এলাকায় লকডাউন দিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, জেলাগুলোকে বলা হয়েছে যদি তারা মনে করে পুরো জেলা না করে সীমান্তবর্তী এলাকা লকডাউন করতে পারবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত জেলাগুলোতে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব সীমান্ত জেলায় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী সেগুলোতে লকডাউন দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে। এতে দেরি করলে সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে বলেও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ থাকবে যে সমস্ত জেলায় এই কোভিডের সংক্রমণ ঊর্ধ্বমুখী অনেক বেশি বেড়ে যাচ্ছে সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া। এটা দেরি করলে পরে তো বাড়ার সম্ভাবনা আছে, সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তো আছেই। মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা সংক্রমণের জন্য যেসব স্থান ঝুঁকিপূর্ণ সেখানে লকডাউন দেওয়ার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি। যেমন চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওইখান থেকে আমাদের কাছে সাজেশন আসছে, তারাই আমাদেরকে সাজেশন দিচ্ছে। আমরা ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক যে এটা ভেরি মাচ নেসেসারি, ইউ গো ফর দ্য লকডাউন, নো প্রবলেম। তো এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। সীমান্তবর্তী জেলাগুলোতে অক্সিজেন সংকটের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, জেলাগুলোকে দ্রুত অক্সিজেন, আইসিইউ ও হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করতে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। দুপুরে করোনা জেলা নিয়ন্ত্রণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। সংক্রমণের হার বাড়তে থাকায় এর আগে 1 সপ্তাহের লকডাউন দেওয়া হয়, তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় আবারও লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জরুরি সেবার পাশাপাশি আমবাগান এবং ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা লকডাউনের আওতামুক্ত থাকবে বলে জানান জেলা প্রশাসক। গেল 24 ঘন্টায় শনাক্তের হার 71%, যদিও প্রথম দফা লকডাউনের শেষ দিনে সড়কে মানুষ ও যানবাহনের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। এদিকে মংলায় দ্বিতীয় দিন এবং গোপালগঞ্জে 5ম দিনের মতো লকডাউন চলছে। এই লকডাউনের কারণে আক্রান্তের হার বেশ কিছুটা নিম্নমুখী, তবে এখনও আশাব্যঞ্জক নয়। সেটাকে বিবেচনায় নিয়েই আগামী 1 সপ্তাহ অর্থাৎ 31 তারিখ দিবাগত রাত 12টা 1 মিনিট হতে 7 তারিখ দিবাগত রাত 12টা 1 মিনিট পর্যন্ত আমরা আবার পুনরায় লকডাউনের। দেশজুড়ে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সীমান্তের জেলাগুলোতে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, নাটোর, কুষ্টিয়া সহ কয়েকটি জেলায় এ হার বাড়ছে আশঙ্কাজনক হারে। তবে সংক্রমণ রোধে এখনও সচেতন নয় বেশিরভাগ মানুষ।
লকডাউনের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার বাড়ছে উদ্বেগজনক হারে। প্রায় 70% শনাক্তের হারের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। সপ্তাহব্যাপী লকডাউন কার্যকরের পরও সংক্রমণ বাড়ায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, সীমান্তে অবৈধ চলাচলকারীদের মাধ্যমে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। অবৈধ চলাচল তো অবশ্যই বন্ধ করতে হবে, এবং আমাদের যদি 7 দিনের জন্য আর সোনা মসজিদ পোর্ট বন্ধ থাকে তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না রাষ্ট্রের, এমন কিছু এতে ব্যাপার। করোনার সংখ্যা বাড়ছে, তো এটা একমাত্র অসচেতনতার কারণেই বাড়ছে। রোববার রাজশাহী 2টি পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার 37%। সংক্রমণ বাড়তে থাকায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার সীমান্তপুর গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। নওগাঁ শহরে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করতেছি। প্রচারণা করতে হবে সব জায়গাতে, যে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। দিনাজপুরে করোনা সংক্রমণের হার 15%-এর বেশি। এক মাসে মারা গেছেন 18 জন। সংক্রমণ বাড়তে থাকায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। গত 3 মাসে আমাদের 5% হারে বৃদ্ধি পেয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের মাইকিং, প্রচারণা এবং মাস্ক পরার ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি। যশোরে এক মাসে করোনা শনাক্ত হয়েছে 500-এর বেশি মানুষের। এর মধ্যে 7 জন করোনার ভারতীয় ধরনে আক্রান্ত। নাটোরে 3 দিনের মধ্যে সংক্রমণের হার ছুঁয়েছে 40%। সাতক্ষীরাতেও এক সপ্তাহ ধরে শনাক্তের হার 35%-এর উপর। যারা দেখে তারা বুঝে, আমরা তো কিছুই জানি না। এখন যদি আমাদের প্রশাসন এই বিষয়টার উপরে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমাদের জন্য অনেক বেশি রিস্কি হয়ে যায়। সংক্রমণ বেড়েছে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ অন্য সীমান্তবর্তী জেলাগুলোতেও। তবে সীমান্তবর্তী জেলা হলেও সিলেটে কমেছে করোনা সংক্রমণ। সেখানকার সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন বন্ধ থাকায় সংক্রমণ হার কমছে বলে দাবি স্থানীয়দের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 2 দিনেই হাসপাতালে মারা গেছেন 16 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র একদিনের ব্যবধানে রাজশাহীতে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগীর সংখ্যাও বেড়েছে। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 37 রোগী। এর মধ্যে রাজশাহীর 19 জন এবং চাঁপাইনবাবগঞ্জের 9 জন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 205 রোগীর মধ্যে রাজশাহীর 92 জন এবং চাঁপাইনবাবগঞ্জের 87 জন। করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় নতুন করে 32টি বেড এবং 3টি আইসিইউ বেড বাড়ানো হয়েছে। এখন আমাদের রোগীর বেশিরভাগই হচ্ছে রাজশাহীর রোগী। তো এতে একটা মনে হচ্ছে যে রাজশাহীতে একটা ইনফেকশনটা একটু মনে হচ্ছে যেটা বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা আগেও বলেছি যে রাজশাহীতে একটা প্রিভেনশনের জন্য একটা কোনো পদ্ধতি গ্রহণ করা দরকার। রাস্তাঘাটে যারা বা বাইরে যারা বিভিন্ন জায়গায় বের হচ্ছে তারা যেন কঠোরভাবে যে স্বাস্থ্যবিধি, ফেস মাস্ক, তারপর গ্যাদারিং বা এইসব না করে, স্বাস্থ্যবিধি যেগুলো আমরা বলছি সেগুলো যদি মেনে চলে তাহলে হয়তো আমরা এটা কন্ট্রোল করতে পারবো। দেশে করোনা শনাক্ত 8 লাখ ছাড়ালো। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 36 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 12,619 জনের। 24 ঘন্টায় 18,178টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,710 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.41%। দেশে সোমবার পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 36 জনের। একই সময়ে শনাক্ত আরও 1,710 জন। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8,540 জনে। 503টি ল্যাবে 24 ঘন্টায় 18,178 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 9.41%। আগের দিন শনাক্তের হার ছিল 10.11%। যদিও মৃত্যু 34 জনের। করোনা শনাক্ত হয় 1,444 জনের। এদিকে ভারত সীমান্তবর্তী 15টি জেলায় দ্রুত বাড়ছে রোগীর সংখ্যা। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এখনই সতর্ক হয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেভাবে কিন্তু সংক্রমণটা ধীরে ধীরে বাড়ছে। আমাদেরকে সীমান্ত যে ব্যবস্থাপনাটা আছে, এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, যারা পাসপোর্ট দিয়ে ফেরত আসছেন তাদেরকে ব্যবস্থাপনা করা হচ্ছে, তাদেরকে কোয়ারেন্টাইন করা হচ্ছে, যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু অনানুষ্ঠানিকভাবে কিন্তু সীমান্ত এলাকায় যাতায়াতের সংখ্যা নেহাত কম নয়। 24 ঘন্টায় করোনা আক্রান্তদের মধ্যে আরও 1,567 জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ 7,40,372 জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সংক্রমণ বাড়লেও সে অনুযায়ী বাড়ানো হচ্ছে না করোনা পরীক্ষার সংখ্যা। তবে দেশের 15 জেলায় সংক্রমণ বাড়ার ফলে আবারও করোনা পরীক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে সংক্রমণ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সীমান্তবর্তী জেলাসহ দেশের 15 জেলায় বেড়েছে করোনা সংক্রমণ। জুনের শুরুতে সংক্রমণের হার 10-এর নিচে নেমে এলেও সেটি এখন 13% ওপরে। সংক্রমণ বাড়ার বিষয়টি বিবেচনায় এনে শিগগিরই পরীক্ষা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে এক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্টকেই অগ্রাধিকার দিচ্ছে অধিদপ্তর। টেস্ট বাড়ানোর জন্য আমরা ওই র্যাপিড টেস্টগুলোকে বারবার ইউটিলাইজ করার জন্য বলছি। যারা উপজেলা আছে, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে এটা যেন ইউটিলাইজ করা যায়। মানুষজন অ্যান্টিজেন টেস্টের প্রতি কেন জানি একটা আছে আর কি, এটা ইউজ করতে চাচ্ছে কম আরটিপিসিআর, কিন্তু আমরা চাচ্ছি অ্যান্টিজেন, কারণ এখন তো অসংক্রমণ বেশি। এদিকে রাজধানীর করোনা টেস্টের বুথগুলোতেও দেখা গেছে পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। নির্ধারিত সময়ে পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলেও সিরিয়াল নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। টেলিফোনে সিরিয়াল নিয়েছি, আমার সিরিয়াল 10, কিন্তু আজকে আমরা 9টার পরে আসছি, আমার ওই দাঁড়াই দিয়েছে ওইখানে। তাহলে ওই সিরিয়ালটা মেনটেন করলে আমার মনে ভালো হতো আর কি। গত 3 দিন ধরে ট্রাই করছি, গতকালকে সুযোগ পাইছি। এদিকে সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। পাশাপাশি ভারতীয় ভেরিয়েন্ট যেন দেশে ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়টি নিশ্চিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। সীমান্তবর্তী সবগুলো জেলাতেই লকডাউন দিতে হবে এবং সেখানে জনসাধারণকে মাস্ক পরাতে হবে, স্বাস্থ্যবিধি মানাতে হবে। সাসপেক্টেড কেস কিংবা শনাক্ত হচ্ছে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং, কোয়ারেন্টাইন, আইসোলেশন এগুলো সঠিকভাবেই করতে হবে। করোনার 502টি পরীক্ষাগারের মধ্যে আরটিপিসিআর-এর মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে 129টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিন ব্যবহৃত হচ্ছে 43টি পরীক্ষাগারে এবং বাকি 330টিতে পরীক্ষা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 3 মাসে 50 লাখ ডোজ করে চীনের করোনা টিকা দেশে আসার কথা রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে ক্যাবিনেট মিটিং শেষে সময় মতো চীনের টিকা পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোট 1.5 কোটি ডোজ টিকা আসবে চীন থেকে। জুন, জুলাই ও আগস্টে এই টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে। চীনা টিকা মেডিকেল শিক্ষার্থী সহ সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। রাশিয়ার করোনা টিকা দেশে আনার বিষয়েও সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। ফাইজারের টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ দেশে পৌঁছাবে এই টিকা। যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকা দেওয়া হবে। চাইনিজ ভ্যাকসিন যদি চলে আসে, যেটা আমরা এখন হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার সকালে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া অসুস্থ, দেশের যে কোনো মানুষের মতো এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের মতোই তার চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত সরকারের। আমরা দাবি করি যে বাংলাদেশের অন্য যে কোনো মানুষের মতো এবং বহু বহু রাজনৈতিক নেতাদের মতোই তিনিও যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশেই সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন। চিকিৎসার কারণে তিনি সুস্থ হয়ে উঠেছেন। দুপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলন শেষে একথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ডাক্তারদের মাধ্যমে তিনি চিকিৎসা পাচ্ছেন এবং তিনি সুচিকিৎসা পাওয়ার কারণেই কিন্তু তিনি সুস্থ হয়ে উঠেছেন, সুস্থ হয়ে উঠছেন। তো তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবা বাংলাদেশে পাচ্ছেন। আর বিএনপির পক্ষ থেকে যে সমস্ত দাবি দেওয়া হচ্ছে, তার আগে আমি বিএনপিকে অনুরোধ জানাবো, বেগম খালেদা জিয়া শাস্তিপ্রাপ্ত আসামি হিসাবে কারাগারেই থাকার কথা ছিল। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে চলছে টানাপোড়েন।
বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক প্রশ্ন না উঠলেও সব পক্ষকে নিয়ে আলোচনা ছাড়াই হুট করে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। তারা বলছেন, এনআইডি নির্বাচন কমিশনের অধীনে না থাকলে সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীন সত্তা বিনষ্ট হতে পারে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির যাবতীয় কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে হস্তান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এনআইডির নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না নির্বাচন কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে সাংবিধানিক সংকট তৈরি হবে না, তবে আলোচনা ছাড়াই হুট করে এই সিদ্ধান্তে জনমনে নানা প্রশ্ন দেখা দিতে পারে। সংবিধানে কিন্তু জাতীয় পরিচয়পত্রের কথা বলা হয়। জাতীয় পরিচয়পত্র একটা আইন হয়েছে, জাতীয় পরিচয়পত্র আইন, ওই আইনের 6 ধারায় বলা আছে যে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন প্রণয়ন করবে, সংগঠন করবে, হালনাগাদ করবে। এখানে কোনো সাংবিধানিক প্রশ্ন আসে না। কেন ইলেকশন কমিশনের অফিস দিয়ে তারা কাজ করাবে, ওই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কাজ করাবে। তার মানে কি ওই ইলেকশন কমিশনের একটা পোর্শন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে থাকবে আর বাকিটা ইলেকশন কমিশন বলবে আমি ইন্ডিপেন্ডেন্ট। হয় কখনো হয় না। ভোটার তালিকার সঙ্গে এনআইডি সরাসরি জড়িত, তাই এটি নির্বাচন কমিশনের অধীনে না থাকলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তাদের কোনো অর্গানাইজেশন কোনো গ্রাফ তৈরি করেছে কিনা হঠাৎ করে চাইলে তো আর দেওয়া যাবে না। তাছাড়া সিএসের বক্তব্য মতে ইলেকশন কমিশনের সাথে এর আগে কোনো আলোচনাই হয়। এটা যে সরকার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে তুমি হস্তান্তরের ব্যবস্থা করো বা প্রস্তাব দাও, এটা আমার মনে হয় খুবই অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে সরকার নির্দেশ দিতে পারে না। এনআইডি নিয়ে আরো আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক সময় নিয়ে আলোচনা করে ওয়ে আউট বের করে তারপরে ওনাদের চ্যানেল তৈরি করতে হবে। ইলেকশন কমিশনের চ্যানেলকে ব্যবহার করা যাবে না, তাহলে পলিটিসাইজড হবে ইলেকশন কমিশন। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে আসছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিবন্ধনধারী রিটকারী 2500 জনকে 4 সপ্তাহের মধ্যে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে সুপারিশ করতে এনটিআরসিএ কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে 54,000 নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি স্থগিত করে দেয়া আগের আদেশ প্রত্যাহার করেছেন আদালত। এর আগে গত 6 মে এনটিআরসিএ এর 1 থেকে 12তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 7 দিনের মধ্যে নিয়োগে সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশ অমান্য করলে আদালত অবমাননার আবেদন করে রিটকারীরা। রাজধানীর কলাবাগান থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে কলাবাগানে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, কাজী সাবিরা রহমান গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন। নিহতের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, সকাল 11টার দিকে ঘরে আগুন লাগার খবর পান। এ সময় সেখানে সাবিরার মরদেহ দেখতে পান তারা। ফ্ল্যাটের 3টি কক্ষের মধ্যে একটিতে তিনি একাই থাকতেন, বাকি 2টি কক্ষ ভাড়া দিয়েছিলেন। যখন ভাড়া নেয় তখন ওর পরিচিতি দিয়েছে, উনি ডাক্তার, রেডিওলজি ডাক্তার, এই যে গ্রিন লাইফ হাসপাতালে রেডিওলজি। ওনার হাজব্যান্ড বিদেশে থাকে, ওনার 2টো ছেলে মেয়ে। এই গলার নিচে গভীর ক্ষত চিহ্ন আছে, পিঠে 2টা স্টেপের দাগ আছে এবং ওই আগুন লাগানোর ফলে তার শরীরের পিছনের অংশটা অনেকটা পুড়ে গেছে, নিম্নাংশটা বেশ পুড়ে গেছে। ঠিক আছে, আরও কিছু আলামত পেয়েছে, এগুলো আমরা তদন্ত সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। পুলিশকে যখন ইনফর্ম করা হয়, পুলিশ ঘটনাস্থলে আসে। আসার পর আমরা সিআইডির ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে ক্রাইম সিন প্রিজার্ভ করা হয় এবং আলামত সংগ্রহ করা হয়। বর্তমানে আপনারা সবাই দেখেছেন যে লাশটিকে আমরা মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টেম রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করব।
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 64 টাকা। দাম সমন্বয় করে গ্রাহক পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 842 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল নতুন মূল্য তালিকা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, চলতি মাসেও গ্রাহক পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের মূল্য ছিল 906 টাকা। এছাড়া 15 কেজি সিলিন্ডার গ্যাস 1053 টাকার বেশি বিক্রি করা যাবে না, আর 20 কেজি দাম রাখা যাবে সর্বোচ্চ 1404 টাকা। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম লিটার প্রতি 41 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 44 টাকা 70 পয়সা। নতুন দাম জুনের 1 তারিখ থেকে কার্যকর করা হবে। 3টা কম্পোনেন্ট নিয়েই আমাদের প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হয় এবং তার ভিত্তিতে আমরা গত এপ্রিলে মে মাসের জন্য সৌদি কন্ট্রাক্ট প্রাইসের যে ঘোষণা, তার ভিত্তিতে আমরা জুন 2021-এ বাংলাদেশের এলপিজির মূল্য সমন্বয়ের বিজ্ঞপ্তিটি যেটি প্রস্তুত করা হয়েছে। আসছে বাজেটে কর বাড়ছে অতি ধনীর সম্পদে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, আয় বাড়াতে সম্পদের উপর সারচার্জ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে, তবে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। কর বাড়ছে না গাড়ি, ফ্ল্যাট ও জমি কেনাবেচা নিবন্ধনে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে কোটিপতি আমানতকারীর সংখ্যা প্রায় 94,000। প্রতি বছর এই তালিকায় যুক্ত হচ্ছেন 5,000 জন। গবেষণা বলছে, ব্যাংক খাতের মোট আমানত প্রায় 12 লাখ কোটি টাকা, যার 45% মালিক মাত্র 43,000 জন। শুধু ব্যাংক হিসাবেই নয়, কুক্ষিগত হচ্ছে স্থাবর সম্পদও। নিট সম্পদ 3 কোটি টাকার বেশি হলে সারচার্জ আদায় করে সরকার। বর্তমানে ধনীদের সম্পদকে 7 ভাগে ভাগ করে 30% পর্যন্ত কর আদায় করা হচ্ছে। আসছে বাজেটে সম্পদের পরিমাণ 50 কোটি টাকার বেশি হলে কর বাড়বে 5%। সারচার্জ নির্ধারণের স্তর 7 থেকে কমিয়ে 5 করা হতে পারে। বৈষম্য আরও বেড়েছে করোনাকালে, সুতরাং এই বৈষম্যের জায়গা থেকে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা এবং সেই অনুযায়ী সেটি রাজস্ব কাঠামোতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে। আমাদের কাছে মনে হয় যে এটি একটি যৌক্তিক বিষয়। জমি, গাড়ি, ফ্ল্যাট বেচা কেনার কর কাঠামোয় তেমন পরিবর্তন আসছে না, তবে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ বাতিল হতে পারে, এমন খবরে হতাশ আবাসন খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, নীতি সহায়তার অভাবে ওষুধ, পোশাক, কৃষি খাতের মতো বিকশিত হতে পারেনি আবাসন শিল্প। এই অর্থ বিনিয়োগের কারণে আমাদের আবাসন ব্যবসায়ীরা অত্যন্ত ভালো করেছে এবং আবাসন ব্যবসায় চাঙ্গা হয়েছে। বিগত দিনের মতো যদি আগামী অর্থ বছরেও যদি আমাদের রেজিস্ট্রেশন ফি সহ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থেকে যায়, তাহলে দেশের অর্থনীতিতে এই সেক্টরটা অনেক অবদান রাখবে বলে আমরা মনে করি। বাংলাদেশে আমরা কিভাবে 400 স্কোয়ার ফিট, 300 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট, 600 স্কোয়ার ফিট ছড়িয়ে দিতে পারি, যাতে মানুষ বস্তিতে না থাকে। লো ইনকাম হাউজিং মানুষেরও কিন্তু বাসা লাগে, তাদের কিন্তু এখনো কোনো প্ল্যানিং এর অংশ হয় নাই। আমি বলবো যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট এন্ড গিভ আস ইনসেন্টিভ টু ইনভেস্ট অন দোজ প্রপার্টিজ। চলতি বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানো হয় 50,000 টাকা। আসছে বাজেটে এতে তেমন পরিবর্তন থাকছে না, শুধু তৃতীয় লিঙ্গের নাগরিক যুক্ত হচ্ছেন নারী, মুক্তিযোদ্ধা ও বয়স্কদের কাতারে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে বাজেটে শেয়ার বাজারে তালিকাভুক্ত ও তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানের মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ানোর আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পাশাপাশি অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ আবারও চান বাজার সংশ্লিষ্টরা। বাজেট যতই ঘনিয়ে আসছে ততই চাঙাভাব শেয়ার বাজারে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ছুঁয়েছে ৬,০০০ পয়েন্টের মাইলফলক। আসছে বাজেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে কর্পোরেট কর হার কমানোর পাশাপাশি ডিভিডেন্ড আয়ের উপর কর ছাড় 50,000 থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা করে দেয়া সহ বিভিন্ন দাবি জানিয়েছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। এই কর্পোরেট ট্যাক্স কমানোর ফলে আপনি যদি 2.5% কমানে, এবার অন্তত 2% যদি কমানে, আমি হাত জোর করে বলছি মাননীয় অর্থমন্ত্রী, তাহলে এটা একটা বিরাট এফেক্ট হবে। ভালো ভালো কোম্পানিগুলি তার আর্নিং বেড়ে যাবে, তারা ডিভিডেন্ড পে আউট করতে পারবে ভালো, এবং যত আর্নিং বাড়বে এবং যত ডিভিডেন্ড পে আউট করতে পারে, তার কিন্তু একটা ট্যাক্স অটোমেটিক্যালি এনবিআর পেয়ে যাবে। চলতি অর্থ বছরে 311 জন বিনিয়োগকারী শেয়ার বাজারের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ নিয়েছেন। 10% কর দিয়ে বিনিয়োগ করেছেন 430 কোটি টাকা। আগামীতে এ সুবিধা আবারও চায় ডিএসসি।
আজকে এই করোনার সময় আজকে যদি আপনি এই কাজটা না করেন তাহলে কি হবে? এই টাকাটা কী হবে? এই টাকাটা বিভিন্ন জায়গাতে এটা ঘুরতে ফিরতে থাকবে এবং এটা চলে যাবে আপনার বিদেশে, এটা চলে যাবে পাচারে, এবং এটা অবৈধভাবে বিভিন্ন জায়গা সম্পত্তি কিনে জায়গা সম্পত্তির দাম বেড়ে যাবে, যেটাতে সবচেয়ে বড় এফেক্ট হবে এদেশের মধ্যবিত্ত শ্রেণী। আগামীতে শেয়ার বাজারের আকার জিডিপির 30 থেকে 35% নিয়ে যাওয়ার আশা করেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান। এজন্য বাজেটে প্রয়োজনীয় দিক নির্দেশনা রাখার আহ্বান তার। আনলিস্টেড কোম্পানির উপর ট্যাক্স কিছুটা কমাতে হচ্ছে, তাই এইবার হয়তো আমরা 22.5-এ আসতে পারবো বলে আশা করছি। ভবিষ্যতে হয়তো আমরা 20-এ আসতে পারবো এর পরের বছরে। আমাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে বন্ড, যে জিরো কুপন বন্ডের যে ট্যাক্স এক্সাম্পশন সুবিধা আছে এটা যাতে অন্যান্য বন্ডগুলোতে থাকে। গৃহীত নানা পদক্ষেপের ফলে করোনাকালেও আশার আলো দেখাচ্ছে দেশের শেয়ার বাজার। তবে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফেরাতে এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করতে প্রয়োজন আরও নানামুখী উদ্যোগের। আসন্ন বাজেটে করহার কমানো সহ নানামুখী উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা করছেন বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়িয়ে বরাদ্দ বাড়ালে কোনো লাভ হবে না, বরং বরাদ্দ দেওয়া অর্থের অপচয় হবে বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা উঠে আসে। বাজেটের সঠিক বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন পর্যালোচনা এবং সম্প্রসারণমূলক রাজস্ব নীতির পরামর্শ সিপিডির। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল মাসে বাজেট বাস্তবায়ন হয়েছে 42 ভাগ, যেখানে আগের অর্থ বছরের হার ছিল প্রায় 44 ভাগ। এ সময় রাজস্ব আদায়ে 13.3 ভাগ প্রবৃদ্ধি থাকলেও প্রতি বছরের মতো চলতি অর্থ বছরেও রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে সিপিডি। বাজেট যথাযথ বাস্তবায়নের জন্য সম্প্রসারণমূলক রাজস্ব নীতি প্রণয়নের কথা বলছে সংস্থাটি। বাস্তবায়ন সক্ষমতার যে মধ্যমেয়াদী দিকগুলি সেগুলোর দিকে আমরা নজর যথেষ্ট পরিমাণে দিচ্ছি কিনা, এবং তার ফলেই এই কোভিডের মতো যখন নাকি ঝুঁকিপূর্ণ সময় আসে তখন কিন্তু এই দুর্বলতাগুলির কারণে আমরা যথেষ্ট যে পরিমাণ অর্থ আমাদের ব্যয় করা প্রয়োজন সেটা আমরা করতে পারি না। সরকার যেটি প্রায়শই করে থাকেন সেটি হলো ব্যয় কাঠামো ঠিক করে পরে আয় কাঠামোর দিকে যান। এই ব্যয় ঠিক করে আয় ঠিক করার কাঠামো থেকে বেরিয়ে এসে বরঞ্চ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যয়, এরকমভাবেই আসলে সরকারের বাজেট কাঠামো ঠিক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আলোচকরা বলেন, জিডিপির অন্তত 4 ভাগ সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য থাকা দরকার। বাজেটে এর প্রতিফলন দেখা যায় না। পাশাপাশি মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হচ্ছে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তা কাজে আসছে না বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক। এই একটা খাতের যে অনিয়ম, দুর্নীতি এবং দুর্বলতা, এইগুলোর কারণে কিন্তু এই স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েও কোনো লাভ নেই। সুতরাং যেই বরাদ্দটা দেওয়া হয়েছে সেইটার বাস্তবায়নটা যথোপযুক্ত করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে অর্থ বছরের শুরুতে খাদ্য মূল্যস্ফীতি স্থিতিশীল থাকলেও এপ্রিল মাসে বেড়ে দাঁড়িয়েছে 5.79 ভাগ। তবে ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার তদারকির জন্য প্রাইস কমিশন করার পরামর্শ সিপিডির। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 মাস পর কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিশক। মঙ্গলবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি সহ প্রতিদিন মোট 6টি ফ্লাইট পরিচালনা করা যাবে। এয়ারলাইন্সগুলোকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানায় বেবিশক। করোনা সতর্কতায় দেশে লকডাউনের কারণে প্রায় 2 মাস বন্ধ থাকে কক্সবাজার রুটের বিমান চলাচল। তবে এরই মধ্যে লকডাউন শিথিলতায় আবারও ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অনুমতি দেয়ায় আপাতত সীমিত পরিসরে দিনে 2টি করে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্স কোম্পানিগুলো। তবে যাত্রী চাহিদা থাকলে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের। প্রতিদিন 8টা করে ফ্লাইট চালিয়েছি কক্সবাজারের জন্য, এখন সেখানে প্রতিদিন 2টো, এই হিসাবে তো অনেক কম, বাট লোকসানের বিষয়টা তো দেখবি, মানে ওই হিসাবগুলো তো আমরা লোকসান তো অবশ্যই লোকসানই আছি। শুরুতে হয়তো প্যাসেঞ্জার কম থাকতে পারে, ধারাবাহিকভাবে ফ্লাইট করে যখন স্থিতিশীল হবে এবং স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থাগুলো যখন আমাদের আসলে আমরা পরিপালন করব, আমি বলবো আমাদের বিশ্বাস প্যাসেঞ্জার উইল ইনক্রিজ। ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হলেও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানান
বিমানবন্দরের পরিচালক। বিভিন্ন রিকোয়ারমেন্টের কারণে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কক্সবাজারের ফ্লাইটগুলি আবার পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। তো কালকে থেকে ফ্লাইটগুলি শুরু হবে এবং স্বাস্থ্যবিধি মেনেই অন্যান্য গন্তব্যস্থলের ফ্লাইটের মতো এখানকার কক্সবাজার ফ্লাইটেও ওই স্বাস্থ্যবিধি মেনটেন করেই পরিচালিত করতে হবে। স্বাভাবিক সময়ে সরকারি বেসরকারি এয়ারলাইন্সগুলো কক্সবাজার রুটে দিনে 20-এর অধিক ফ্লাইট পরিচালনা করলেও করোনা সতর্কতায় এ সংখ্যা কমিয়ে 6টি নির্ধারণ করা হয়েছে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মোট প্রাণহানি 35,57,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত 17 কোটি 10 লাখের বেশি। 24 ঘন্টায় মারা গেছেন 8,000 মানুষ, নতুন শনাক্ত 4 লাখ। ভারতে সবচেয়ে বেশি 3,100 মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গত 50 দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত মিলেছে রোববার। 24 ঘন্টায় 1.5 লাখ রোগী মিলেছে দেশজুড়ে। তবে মহারাষ্ট্রে 8,000 শিশুর দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। জুলাইয়ের শেষ দিকে সেখানে তৃতীয় দফার করোনার সংক্রমণের শঙ্কা সংশ্লিষ্টদের। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে হরিয়ানা। 30 জুন পর্যন্ত ভারতের সাথে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। উত্তরপ্রদেশে সংক্রমণ কমায় নিষেধাজ্ঞা শিথিল করেছে রাজ্য সরকার। জম্মু কাশ্মীরে 5 সপ্তাহের কড়া নিষেধাজ্ঞার পর কিছু দোকানপাট খুলে দেওয়া হয়েছে, তবে জারি থাকছে রাত্রিকালীন কারফিউ। ভারতের সেরাম ইনস্টিটিউট জুনের মধ্যে 10 কোটি ডোজ কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম হবে। ভারত সরকারকে লেখা এক চিঠিতে একথা জানিয়েছে সেরাম। এদিকে তৃতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা জানিয়েছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দেশটিতে 1 সপ্তাহের মধ্যে 31% বেড়েছে সংক্রমণের হার। বিস্তার ঠেকাতে সোমবার থেকে জোহান্সবার্গ, প্রেটোরিয়া শহরসহ বেশ কয়েকটি অঞ্চলে লকডাউন জারির ঘোষণা দেন তিনি। জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পের আওতায় 50 লাখ ভ্যাকসিনের ডোজ পাবে ভেনেজুয়েলা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। এতদিন ধরে যুক্তরাষ্ট্র এ অভিযোগ করলেও এবার একই দাবি ব্রিটিশ গোয়েন্দাদের। করোনার মূল উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তদন্ত করার দাবি জানিয়েছেন ব্রিটেনের টিকা বিষয়ক মন্ত্রী নাদিম জাহাউই। এদিকে এখনই করোনা ভাইরাসের উৎস এবং ছড়িয়ে পড়ার কারণ শনাক্ত করা না গেলে ভবিষ্যতে এই ধরনের মহামারী প্রতিহত করা মুশকিল হবে বলে সতর্ক করেছে মার্কিন রোগ বিশেষজ্ঞরা। গত বুধবার করোনা ভাইরাসের উৎস কোথায় সেটি তদন্ত করে দেখার জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তদন্ত প্রতিবেদন জমা দিতে 3 মাসের সময় বেঁধে দিয়েছেন তিনি। জন্মহার অস্বাভাবিক হারে কমে আসায় 2 সন্তান নীতি থেকে সরে এসেছে চীন। এখন দম্পতিরা 3টি পর্যন্ত সন্তান নিতে পারবে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। চীনের সবশেষ 7ম আদমশুমারিতে দেখা যায় দেশটির জন্মহার নেমেছে 0.53%। 60-এর দশকের পর এটি সর্বনিম্ন জন্মহার। এজন্য সরকারের জন্ম নিয়ন্ত্রণ নীতি কাজ করেছে বলে দাবি করা হচ্ছে। দেখা দিয়েছে নারী পুরুষের সংখ্যার তারতম্য এবং তরুণ ও প্রবীণ নাগরিকদের বয়সের ভারসাম্যহীনতা। 2016 সালে চীন সরকার 1 সন্তান নীতি বাতিল করে দম্পতিদের 2টি সন্তান নেয়ার অনুমোদন দিলেও তাতে খুব একটা কাজ হয়নি। জয় দিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছে ফেভারিটরা। শেরে বাংলায় মুশফিক ঝলকে জিতেছে আবাহনী। মোহামেডানের জয়ের নায়ক সাকিব। দাপুটে জয় পেয়েছে প্রাইম ব্যাংক এবং শেখ জামালও। বৃষ্টি বাগড়ায় বিকেএসপিতে পরিত্যক্ত হয়েছে 2 ম্যাচ। দলকে দারুণ শুরু এনে দেয়া ডিওএইচএস এর মাহমুদুল হাসান জয় 78 রানে অপরাজিত থেকে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী ও পার্টেক্সের ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছে। সকালে আগে ব্যাট করে বোর্ডে 120 রান তোলে পার্টেক্স। 54 বলে 65 রানের ইনিংস খেলেন অধিনায়ক তাসামুল হক। এরপর বৃষ্টির কারণে আবাহনীর সামনে টার্গেট দাঁড়ায় 10 ওভারে 70 রান। জবাব দিতে নেমে 2 ওপেনার নাইম শেখ ও নাজমুল শান্তকে দ্রুত হারায় আকাশী নীলরা। তবে মুশফিকের ব্যাটে সহজ জয় পায় আবাহনী। 26 বলে 38 করেন অধিনায়ক। বৃষ্টি আইনে 7 উইকেটে জেতে আবাহনী।
বাংলাদেশে আবারও ফিরতে পারেন সাবেক গুরু জেমি সিডন্স, এবার অন্য ভূমিকায় ব্যাটিং কোচ হিসেবে। সাকিব তাইজুলরাও দ্রুত পেতে যাচ্ছেন স্পিন বোলিং কোচ, পছন্দের তালিকায় লঙ্কান লেজেন্ড রঙ্গনা হেরাত। কোচ নিয়োগে এবার ক্রিকেটারদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। হাই প্রোফাইল ভিক্টোরিকে নিয়ে এসে খুব একটা লাভ হয়নি, তার সাথে সম্পর্কের ইতি টানার পর নতুন করে কোচ খুঁজছে বিসিবি। আপাতত সোহেল ইসলাম দেখভাল করছেন মিরাজ তাইজুলদের। সামনের ব্যস্ততা আর বৈশ্বিক আসরের কথা মাথায় রেখে বিদেশি কাউকে নিয়োগ দিতে চায় বিসিবি। 3 জনের সংক্ষিপ্ত তালিকা থেকে রেসে এগিয়ে আছেন লঙ্কান লেজেন্ড রঙ্গনা হেরাত। আমরা কিছু শর্ট লিস্ট করেছি, তার মধ্যে মনে করেন যে স্পিন কোচ আপনার এশিয়ারই আছে 2-3 জন, তার মধ্যে একজন হলো শ্রীলঙ্কান আর একজন ইন্ডিয়ান, আরেকজন আছে পাকিস্তানে। তো আমরা চেষ্টা করছি কথা বলতে, এবং হয়তোবা আমরা কয়েকদিনের মধ্যে এটার একটা কোচ আমরা নিয়ে নিব। ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জির বিদায়ের পর জন লুইস খণ্ডকালীন দায়িত্বে এসেছেন। গেল 2 সিরিজে তার পারফরম্যান্স হতাশাজনক। ব্যাটিং কোচের তালিকায় আছেন জেমি সিডন্স। সিনিয়রদের মধ্যে অনেকেই চান ফিরে আসুক টাইগার ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। 2007 থেকে 2011 পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন সিডন্স। ব্যাটিং কোচ এখনও জন লুইস আছে, ওর ব্যাপারটাও কিন্তু অনেকে ইন্টারেস্ট দেখাচ্ছে, আবার অনেকে দেখাচ্ছে না। তো সেটা একটা প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নিব, ওকে কি আমরা রাখবো কি না। যদি ওকে না রাখি তাহলে আমাদের 2-3 জন শর্ট লিস্টেড আছে, এবং এর মধ্যে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের সাথে কাজ করেছেন। জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। সেখানে কোচিং স্টাফে আরও 2 জন বিদেশি যোগ হবেন নিশ্চিতভাবেই। তবে দীর্ঘমেয়াদী নয়, খণ্ডকালীন দায়িত্ব দিয়ে পারফরম্যান্সের উপর মেয়াদ বাড়াবে বিসিবি। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকা নিয়ে শঙ্কা জোরালো। কলম্বিয়ার পর আর্জেন্টিনাও টুর্নামেন্ট আয়োজনে অপারগ। দেশটির কোভিড পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত বিষয়টি নিশ্চিত করেছে সাউথ আমেরিকা ফুটবল কনফেডারেশন। টুর্নামেন্ট শুরুর 2 সপ্তাহ আগে তাই নতুন আয়োজকের খোঁজে কনমেবল। 13 জুন হওয়ার কথা কোপা আমেরিকা। করোনার কারণে 1 বছর স্থগিত থাকার পর এবারও টুর্নামেন্টটির আয়োজন নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মাত্র 2 সপ্তাহ বাকি, অথচ আয়োজক শূন্য হয়ে পড়েছে কোপা আমেরিকা। সরকার বিরোধী আন্দোলনের জন্য উত্তাল পরিস্থিতি কলম্বিয়ায়। এজন্য কিছুদিন আগেই সহ আয়োজকের তালিকা থেকে কলম্বিয়াকে বাতিল করে কনমেবল। একমাত্র আয়োজক দেশ ছিল আর্জেন্টিনা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানেও টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে না। রোববার রাতে এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন। তবে শিগগিরই বিকল্প আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। আগ্রহীদের তালিকায় আছে চিলি ও প্যারাগুয়ে। প্রয়োজনীয় অবকাঠামো আমাদের আছেই, আমাদের সংস্থাও শক্তিশালী। কোপা আমেরিকা আয়োজনের অভিজ্ঞতা রয়েছে চিলির। 2 সপ্তাহ সময় হাতে থাকলেও টুর্নামেন্টটি আয়োজনে আমরা সক্ষম। আর্জেন্টিনায় করোনা যখন প্রকট রূপ নিয়েছে তখন ইতিবাচক দেশটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। খারাপ পরিস্থিতির মাঝে আর্জেন্টিনার হয়ে সেরাটা উজাড় করে দিতে প্রত্যয়ী খুদে জাদুকর। দুর্ভাগ্যজনকভাবে খুব খারাপ সময় যাচ্ছে। এই ভয়াবহ অবস্থার মধ্যেও আমরা টিকে থাকার চেষ্টা করছি। সব প্রক্রিয়া সঠিকভাবে হওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকার জন্য নিজেদের প্রস্তুত করছি। সামনে কঠিন সব ম্যাচ। গত 7 দিনে আর্জেন্টিনায় 35,000 মানুষ করোনা আক্রান্ত হন। এ সময় মোট প্রাণহানি 5 শতাধিক। এককভাবে পুরো টুর্নামেন্ট আয়োজনের সামর্থ্যের কথা গেল সপ্তাহেই জানিয়েছিলেন দেশটির রাষ্ট্রপতি, কিন্তু মহামারীর কারণে তা আর সম্ভব হলো না। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সীমান্ত এলাকায় লকডাউনে দেরি হলে সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। ঝুঁকি বিবেচনায় মাঠ প্রশাসনকে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা। করোনায় আরও 34 জনের মৃত্যু। নতুন রোগী 1710 জন। শনাক্তের হার 9.41%। শনাক্ত ছাড়ালো 8 লাখ। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ সফরে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিএনপি। দেশের সর্বোচ্চ সেবা পাওয়ার দাবি তথ্যমন্ত্রী।
কলাবাগান থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। আর এই ছিল এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।